নমস্কার বন্ধুরা, নবদিগন্ত চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই স্বাগতম। তো বন্ধুরা, আজকে সকালের গুড মর্নিং জানিয়ে আমি আবার একটি নতুন আপডেট আপনাদের জন্য শুরু করতে চলেছি। তো এখন আমি আপনাদেরকে যে আপডেটটি দিতে চলেছি সেটি হচ্ছে ৯,৫৩৩-এর যে প্যানেল, যেটা ২০২২ রিক্রুটমেন্ট প্রসেসের অংশ, সেই প্যানেলের যারা চান্স পাননি, যারা আনঅ্যাবজর্ব ক্যান্ডিডেট রয়েছেন, যে ২১০৮ জন ক্যান্ডিডেট, তাদেরকে নিয়ে ঠিক এই মুহূর্তে কি আপডেট উঠে আসছে। এক কথায় বলা যায় আনঅ্যাবজর্বদের নিয়ে এই মুহূর্তের গুরুত্বপূর্ণ আপডেট আপনাদের সাথে শেয়ার করতে চলেছি। তো আপনারা সম্পূর্ণ ভিডিওটি স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। এই ভিডিওতে আপনারা অনেক ইনফরমেশন পেয়ে যাবেন। কিন্তু তার আগে বলে রাখি, যারা প্রথমবার চ্যানেলটি ভিজিট করছেন তারা কিন্তু অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন, কেননা এই ধরনের আপডেট প্রতিনিয়ত সবার আগে সর্বপ্রথমে পাওয়ার জন্য। তো চলুন তাহলে আমরা দেখে নিই যে আজকে আনঅ্যাবজর্ব ক্যান্ডিডেটদের নিয়ে ঠিক কী তথ্য উঠে আসছে। তো বন্ধুরা, যারা আনঅ্যাবজর্ব ক্যান্ডিডেট রয়েছেন তারা ভীষণ চিন্তার মধ্যে রয়েছেন যে তাদের নিয়োগটা আদৌ হবে কিনা। তো প্রসঙ্গত বলে রাখা ভালো, ২০২২ সালের যে রিক্রুটমেন্ট প্রসেস, ২০২২-এর যে ইন্টারভিউ হয়েছিল তার রেজাল্ট বেরিয়েছে জানুয়ারি মাসের ৩১ তারিখে ২০২৪ সালে। বিচারপতি হিমা কোহলি ম্যামের অর্ডারের পরেই কিন্তু এই রেজাল্ট পাবলিশ করেছে প্রাইমারি বোর্ড। এবং সেক্ষেত্রে দেখা গিয়েছে যে প্যানেলে ওয়েটিং লিস্ট সহ ৯,৫৩৩ জন ক্যান্ডিডেট মোট জায়গা পেয়েছেন, এবং সেক্ষেত্রে ২১০৮ জন মতো ক্যান্ডিডেট যারা কিন্তু প্যানেলের বাইরে রয়েছেন, যারা নট ইনক্লুডেড ক্যান্ডিডেট, কিন্তু নট ইনক্লুড তকমাটা মুছে দেওয়ার জন্য তাদেরকে আনঅ্যাবজর্ব হিসেবে রাখা হয়েছে। তো আনঅ্যাবজর্ব ক্যান্ডিডেটদের বর্তমানে ভাগ্য কোন জায়গায় দাঁড়িয়ে আছে, এটাই হচ্ছে আজকে আলোচ্য বিষয়বস্তু। আমাকে অনেক বন্ধুরা কমেন্টে বলেছিলেন এই বিষয়ে ভিডিও দিতে, তো তাদের অনুরোধেই কিন্তু এই ভিডিওটি বানাচ্ছি। তো দেখুন, আনঅ্যাবজর্বদের নিয়ে কি হবে সেটা সরকারই জানে এবং পর্ষদই জানে, কিন্তু তার আগে ভোটের আগে শিক্ষামন্ত্রী মাননীয় ব্রাত্য বসু মহাশয় তিনি বলেছিলেন যে প্রাইমারির ২০০০ মতো একটা প্যানেল ভোটের পরে ছাড়া হবে। এবারে সেটা আমরা ধরে নিয়েছিলাম যে এই আনঅ্যাবজর্ব ক্যান্ডিডেটদের হয়তো যে লিস্ট সেটা আসবে। আনঅ্যাবজর্ব ক্যান্ডিডেট প্রায় ২১০৮ জন রয়েছে, তো সেটা ধরে নেওয়াটাও স্বাভাবিক, কেননা এছাড়া কিন্তু প্রাইমারিতে আর কোনো অপশান নেই। আর একটা বিষয় রয়েছে যে ২০/২২ ডিএলএড, ২০/২২ ডিএলএডের মামলাটি বর্তমানে কিন্তু সুপ্রিম কোর্টে চলছে। যদিও কলকাতা হাইকোর্টে সিঙ্গেল বেঞ্চে, ডিভিশন বেঞ্চে প্রাইমারি বোর্ড হেরে গেছে, এখন সুপ্রিম কোর্টের পালা। তো সুপ্রিম কোর্টে মামলাটি আগামী ১৫ তারিখ রয়েছে, আর মাত্র ৩ দিন পরে। তো এই ১৫ তারিখে যে জাজমেন্ট তার উপরেই কিন্তু ডিপেন্ড করবে যে ২০/২২ ডিএলএডরা এই নিয়োগ প্রক্রিয়ায় অংশগ্রহণ করতে পাবে কি পাবে না। তাদের ইন্টারভিউ নেওয়া কমপ্লিট হয়েছে, তাদের সমস্ত কিছু কিন্তু হলফনামা আকারে সুপ্রিম কোর্টে জমা রয়েছে। তো বিচারপতি হিমা কোহলির নির্দেশেই এই সমস্ত কিছু প্রাইমারি বোর্ড করেছে। তো আগামী ১৫ তারিখ তাদের ভাগ্য নির্ধারণ হতে চলেছে। তো এখানটা একটা বিষয় বলে রাখি, যদি ২০/২২ ডিএলএডরা সুপ্রিম কোর্টে জিতে যায় তাহলে কিন্তু তাদের নিয়োগটা হয়ে যাচ্ছে, তাহলে এক্ষেত্রে কিন্তু আনঅ্যাবজর্ব ক্যান্ডিডেটদের চাকরি পাওয়ার সম্ভাবনা ক্ষীণ। কিন্তু যদি ২০/২২ ডিএলএডরা সুপ্রিম কোর্টে হেরে যায়, তাদেরকে যদি নিয়োগের অর্ডার না দেয় সুপ্রিম কোর্ট, তাহলে সেক্ষেত্রে কিন্তু আনঅ্যাবজর্বদের একটা বড় সুযোগ থাকছে ভোটের পরে। কিন্তু তার আগে বেশ কিছু বাধা রয়েছে আনঅ্যাবজর্ব ক্যান্ডিডেটদের। আপনারা যদি ভালো করে লক্ষ্য করেন দেখবেন ৯,৫৩৩-এর যে প্যানেল, সেখানে কিন্তু এখনও পর্যন্ত থার্ড কাউন্সেলিং বাকি রয়েছে। সেই থার্ড কাউন্সেলিং হওয়ার পরে যারা ওয়েটিং লিস্ট রয়েছে, ওয়েটিং লিস্টে জায়গা পেয়েছেন, থার্ড কাউন্সেলিংয়ের পরে দেখা হবে যে কতগুলো জেলাতে কোন ক্যাটাগরিতে কোন মিডিয়ামে কতগুলো সিট ফাঁকা রয়েছে। তারপরে কিন্তু তাদেরকে ওই ৯,৫৩৩ প্যানেলের ওয়েটিংয়ে থাকা ক্যান্ডিডেটদের মধ্যেই কিন্তু র্যাঙ্ক ওয়াইজ ডাকা হবে, এবং এরপরে ওয়েটিংদের মধ্যে থেকে নিয়োগ কমপ্লিট করে দেওয়ার পর তারপরে যদি শূন্যপদ ফাঁকা থাকে, অলরেডি প্রাইমারি বোর্ডের হাতে কিন্তু ২২০০ মতো সিট রাখা আছে, তারা রেখেছে ২২০০ মতো সিট, যেটা কিন্তু ২০২০-২২-দের জন্য একটা সিট তুলে রেখেছে সুপ্রিম কোর্টের নির্দেশে। তো এই সিটটা যদি ২০/২২ ডিএলএডরা চাকরি পেয়ে যায় তাহলে কিন্তু আনঅ্যাবজর্বদের সম্ভাবনা খুবই কম, কিন্তু ২০/২২ ডিএলএডরা যদি সুপ্রিম কোর্টে হেরে যায় তাহলে কিন্তু তারা ভোটের পরে একটা চান্স আছে।
কিন্তু এখানে একটা বিষয় লক্ষণীয়, আপনারা যদি 3929-এর গত 9 তারিখের শুনানিটা দেখে থাকেন বা শুনানির বিষয়টা জেনে থাকেন, তাহলে কিন্তু প্যানেল এক্সপায়ার্ডের একটা বিষয় কিন্তু তুলে ধরেছে সুপ্রিম কোর্ট। সেক্ষেত্রে আনঅ্যাবজর্ব ক্যান্ডিডেটদেরকে চাকরি পেতে হলে তাদেরকে কিন্তু 1 বছরের মধ্যেই চাকরি পেতে হবে, নইলে কিন্তু প্যানেল এক্সপায়ার্ড করবে। যেহেতু 31শে জানুয়ারি 2024 তারিখে এই 9533 প্যানেল পাবলিশ করেছে প্রাইমারি বোর্ড, সেই হেতু কিন্তু এই প্যানেলের ভ্যালিডিটি থাকছে 30 জানুয়ারি 2025 সাল অবধি। অর্থাৎ 1 বছরের মধ্যেই যদি সরকার বা প্রাইমারি বোর্ড আনঅ্যাবজর্বদের প্রতি দৃষ্টি আকর্ষণ না করে বা তাদেরকে জয়েন না করায়, তাহলে কিন্তু প্যানেল এক্সপায়ার্ডের তকমা দিয়ে প্রাইমারি বোর্ড তো বটেই, এবং পরবর্তীতে যদি মামলা হয় সেক্ষেত্রে কিন্তু এই যে 3929-এর যে ম্যাটার, এই বিষয়টাকে ইস্যু করেই কিন্তু প্রাইমারি বোর্ড কোর্টের সমস্ত ডকুমেন্টস তুলে ধরবে, এবং সেক্ষেত্রে কোর্ট কিন্তু বাধ্য হবে যে প্যানেল এক্সপায়ার্ড হয়ে গেছে এই বিষয়ে মামলাটাকে খারিজ করে দিতে। তো সেই জন্য আনঅ্যাবজর্ব ক্যান্ডিডেটদের আমার মতে ভোটের ফল ঘোষণা হয়ে যাওয়ার পর একটা বৃহত্তর আন্দোলন গড়ে তোলে কিন্তু সরকারকে বা পর্ষদকে বাধ্য করা যে তাদেরকে যাতে নিয়োগটা কমপ্লিট করে দেয়, নইলে কিন্তু এই নিয়োগ প্রক্রিয়া যদি থমকে যায় তাহলে কিন্তু আনঅ্যাবজর্বদের আর হয়তো নিয়োগ করবে না প্রাইমারি বোর্ড। কেননা প্রাইমারি বোর্ড কিন্তু সবসময় চাইবে সরকারকে বাঁচাতে যত কম নিয়োগ করা যায় ততই কিন্তু পর্ষদেরও লাভ, সরকারেরও লাভ, কেননা তাদের কিন্তু বেতনটা কম গুনতে হবে। তো আমি একটা কথা বলবো যে আনঅ্যাবজর্ব ক্যান্ডিডেটদের কিন্তু সম্ভাবনা এখনও পর্যন্ত রয়েছে, সম্ভাবনা কোনোভাবে উড়িয়ে দেওয়া যায় না। আনঅ্যাবজর্ব ক্যান্ডিডেটরা কিন্তু ভোটের পরে চাকরি পেতেই পারেন মাননীয় শিক্ষামন্ত্রীর কথা অনুযায়ী, কিন্তু তার আগে 20/22 ডিএলএডের মামলাটা ভীষণ গুরুত্বপূর্ণ আনঅ্যাবজর্বদের সাথে। তবে প্রাইমারি বোর্ড যদি চায় 20/22 ডিএলএড হওয়ার পরেও কিন্তু প্রাইমারি বোর্ডের হাতে 11,758 নোটিফিকেশনের আরও 2000 মতো ভ্যাকান্সি রয়েছে তাদের হাতে, যেটা কিন্তু অন্য মিডিয়ামের রয়েছে বলে প্রাইমারি বোর্ড তারা জানিয়ে দিয়েছে যে ওগুলোকে কনভার্ট করা যাবে না। কিন্তু প্রাইমারি বোর্ড ইচ্ছে করলেই কিন্তু সেগুলোকে তারা কনভার্ট করতে পারে, বোর্ডের হাতেই সব কিছু। কিন্তু ওই যে বললাম, চাকরি যতই কম দিতে হয় ততই ভালো। তো দেখা যাক 20/22 ডিএলএড মামলাটা আগামী 15 তারিখে সুপ্রিম কোর্টে কোন পথে এগোয়। এই মামলার ওপর কিন্তু অনেকটাই ভবিষ্যৎ ডিপেন্ড করছে আনঅ্যাবজর্ব ক্যান্ডিডেটদের। তো বন্ধুরা, এখন এই পর্যন্ত রইল আপনাদের জন্য আপডেটটি। তো আপনাদের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন, আর ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আর আপনারা কমেন্ট করে জানাবেন আমাকে যে ঠিক কীরকম লাগছে আপনাদের ভিডিওগুলো। তো আপনারা সারাদিন চ্যানেলে নজর রাখুন, আমি কিন্তু আপনাদের জন্য নতুন নতুন আপডেট নিয়ে আসবো আপনাদের জন্য। ধন্যবাদ, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।